আসিফ মাহমুদ তিনি আবার বিভিন্ন লোক দিয়ে কাজকাম করাইছে, সেগুলো তার সবই তাদের লোক, সেইগুলো ধরা খাইতে পারে। আগের যে সরকারের লোকজন কমিশনার ছিল, তারা অগাধ টাকা কোনো কাজ না করে খাইয়ে ফেলাইছে। সেই ডকুমেন্ট সম্পর্কে এরশাদ আসলে সেটা একটা বিচার আচার হতে পারে। আবার পাশাপাশি এই কয় মাসে জনতার মেয়র ইশরাকের পাওনা, এবং সে এখানে মেয়র হবে, আমরা এই নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আমরা মিটিং করেছি যে কেন তাকে এটা দেওয়া হবে না। তার বাবা একজন ভালো খ্যাতিমান সম্পন্ন ব্যক্তি ছিলেন, গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন, সফল মেয়র ছিলেন, সফল মন্ত্রী ছিলেন, এবং এই ইশরাকও অনেক কাজ করেছেন মানুষের জন্য, এমনি এই 5ই আগস্টের পরও কাজ করেছেন, সেইখানে তাকে দেওয়া হবে না। আমরা তার সাথে আছি, তাকেই মেয়র এখানে দিতে হবে। এবং পাশাপাশি অনেকে বলছে ভাই আমার নাম বললেন না, বলছে যে এইখানে আগের যে সরকারের লোকজন কমিশনার ছিল, তারা অগাধ টাকা কোনো কাজ না করে খাইয়ে ফেলাইছে। সেই ডকুমেন্ট সম্পর্কে এরশাদ আসলে সেটা একটা বিচার আচার হতে পারে। আবার পাশাপাশি এই কয় মাসে আসিফ মাহমুদ তিনি আবার বিভিন্ন লোক দিয়ে কাজকাম করাইছে, সেগুলো তার সবই তাদের লোক, সেইগুলো ধরা খাইতে পারে। এই কারণে তারা যে কোনো ভাবে হয় একটা তাদের ইগোতে লাগতেছে যে আমরা না বলছি এটা হবে না, আরেকটা হতে পারে যে তাদের ক্ষতি হবে, তাদের লোকজন ধরা খাবে। এই জন্য আমি মনে করি যে এখানে এশরাকের উপর একটা অবিচার করা হয়েছে, এবং তালা মারাটারা যে বলতেছেন এইটা ওখানের সিবিএন নেতা টেতা তারা নিজেরা বলতে আমরা অফিস করবো না তাকে না দিলে। এখানে এশরাকের কোনো ভূমিকা নাই, বরঞ্চ তারা বিভিন্ন রকম এশরাককে নিয়ে আগে বিভিন্ন প্রোগ্রাম করেছে। তবে জনগণের কোনো ক্ষতি হোক এইটা আমরাও চাই না, বিএনপিও চায় না। এবং আপনার এখানে স্পষ্টভাবে আপনার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকাররা বলেছে যে যদি সে এখানে এটা করে আমরা 2টা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেবো। এটা বলতেই পারে, তবে আমার কাছে দুঃখজনক যে একজন লোক তিনি জঙ্গি হিসাবে বা অন্য একটা সংগঠনের হিসাবে তাকে কারাগারে ভোগ করতেছে, তাকে ওখানে উত্তরে বসাই দিয়েছে প্রশাসক। আপনি চাইলে এই সরকারের সদিচ্ছা থাকলে যদি মনে করে যে না এর একটা ন্যায্য কথা ছিল, হয়তো বা এই হিসেবে হয় না, তাকেও কিন্তু প্রশাসক বসাইতে পারে। কিন্তু এইটা সম্পূর্ণ হয় তাদের ইগো কাজ করতেছে যে আমরা না বলছি এটা কোনোভাবে দেওয়া যাবে না, নতুবা এই আসিফ মাহমুদের বিভিন্ন তার সাথে আওয়ামী লীগের কাউন্সিলরদের তারা একবার বসাইতে চাইছিল, তাদের সাথে একটা যোগ সাজেশন, বর্তমানে যারা কাজ করছে তাদের সাথে যোগ সাজেশন, সেখানেও হয়তোবা সে এটাকে আর যাতে ধরা না পড়ে সেই জন্য দিতে চায় না। এখন আপনি আমার মনে হয় যে অবশ্যই এর একটা ফয়সালা হওয়া উচিত এবং এটা রাষ্ট্র করা উচিত। এরপর আপনারা বলেছেন যে সেইখানে জোর করে আছে, আইন হাতে তুলে নিছে। আচ্ছা আপনাকে বলি, তাহলে যদি ইশরাক আইন হাতে তুলে নেয় বা বিএনপির 1-2 আইন হাতে তুলে নেয়, তাহলে ওনারা কি আঙ্গুল চষে? ওনাদের কি ক্ষমতা? ওনারা কি করতেছে? ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার, সকল দল মত নির্বিশেষে সবাই তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাইলে তারা কেন কিছু করতে পারতেছে না? তারেক রহমান 5ই আগস্ট পর বলে বারবার আবেদন জানাই যাচ্ছে, আমি আবেদন জানাই যাচ্ছি, আমাদের নেতারা আবেদন জানাচ্ছে সরকারের কাছে, সন্ত্রাসী দখল বা চাঁদাবাজ তাদের ধরেন, কেন ধরে না? এইখানে কিছু একটা গন্ডগোল আছে। কারণ আপনি মনে করেন এই সরকার কেন ধরবে না? এটা তো ধরা উচিত। তারা এটাই হচ্ছে যে ফেসিবাদের যে একটা বহিঃপ্রকাশ, চোরের মনে যে পুলিশ এই ওকে দেয় না, এটা হলো একটা ফেসিবাদের বহিঃপ্রকাশ। আর ওরে এখন অ্যাকশনে যাচ্ছে না, চোরের মনে পুলিশ, কারণ এরাও অপরাধী আছে, এরাও বিভিন্ন দোষী আছে, সেই জন্যই হয়তোবা তারা এখানে অ্যাকশনে যাচ্ছে না। নতুবা কোনো কর্মচারী যাবে না, কর্মকর্তা যাবে না, ওখানে কেউ তালা মারবে, এই সরকার কিছু করতে পারে না? অবশ্যই করতে পারে। সেখানে অবশ্যই তারা বেশি অপরাধী, এই জন্য বেশি অপরাধী হলে অনেক সময় অনেক সত্যের সামনাসামনি যেতে চায় না, এটা আমার কাছে মনে হচ্ছে। এইটাই হচ্ছে। আর আমি আবারও বলবো যে আমাদের কত পার্সেন্ট লোক চিনে না চিনে সেইটা আসলে তো বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, আমি এই 10 দিন এলাকায় সফর করে আসছি, মানুষ পাগলের মতো ভিড় জমে গেছে, আমাকে দেখবে, আমার ধানের শীষের লোক আসছে, বিএনপির লোক আসছে। বাংলাদেশে আমার মনে হয় না, আমি 100% বলবো না, হয়তোবা 100% ধরা যায় যে সবাই চিনে, ধানের শীষকে চিনে, খালেদা জিয়াকে চিনে, তারেক রহমানকে চিনে। আর বাকিটা বলবো, বাকিটা তো মনে করেন এই আগের যে 18 সালে নির্বাচন হয়েছে, জামাতের আমির চিৎকার করে বলছে আপনারা ধানের শীষে ভোট দেন, ধানের শীষ খালেদা জিয়ার মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ন্যায়ের মার্কা, এই তারেক রহমানের মার্কা, এই মার্কায় ভোট দিলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। আবার
এই জামাতের সেক্রেটারি জেনারেল, তিনিও আমাদের ভিডিও আছে আপনাকে দিতে পারি, শুনলে হৃদয় চুরিয়ে যায় যে ধানের শীষ এত ভালো মার্কা, সেই জন্য ধানের শীষ চিনছে, এর পরেও চিনছে। এই 5ই আগস্টের পরে জামাতের আমির বারবার বলছে তারেক সাহেবের সব জায়গায় গুণাবলী বলছে, তাকে মাস্টার মাইন্ড বলছে, এই জন্য না চেনার কোনো কিছু নাই। কিন্তু আজকে চরমোনায় যে কথা বলেছে, ওনার একই মুখে প্রতিনিয়ত জামাতের বিরুদ্ধে একেবারে উনি ন্যাংটা করে ফেলায়, সিলাইয়া ফেলায়, আবার দেখি আরেকজনের সিলাই ফেলায়, আবার ওনারা যখন আলোচনা করেছে তখন আবার ওনার ভাই বলছিল যে আমরা একটু জামাত আর চরমোনাই একটু বসছি, এখন অন্য দলের ঠাড়া পড়ছে কপালে। এখন আসলে এদের কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা অযৌক্তিক আমি বোধগম্য না। তাই যেটা আমি বোধগম্য না, এদের সম্পর্কে আমি আর তেমন কিছু কথা বলতে চাই না। আমি মনে করি মনির ভাই, চরমোনাইয়ের বিষয়টা একটু বলি আপনাকে, যে তাদের এক এক সময় এক এক বক্তব্য আসে, কিন্তু আমরা তো এটাও দেখেছি যে যখন চরমোনাই জামাতের সঙ্গে বসেছে তার পরদিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনাদের অফিসে গেছেন, ওনাদের সঙ্গে বসে নির্বাচনের বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। জামাতের সঙ্গে বসার পরদিনই মির্জা ফখরুল সাহেব ওনাদের অফিসে গিয়েছিলেন। আচ্ছা, আপনি বলেন, যে দলের আমির বলছে, রেজাউল সাহেব বলছে, ফজলুর রহমান সাহেব বলছে যে বাংলাদেশে বামপন্থী কমিউনিস্ট আসলেও আশা করা যায় ইসলাম থাকবে, কিন্তু জামাত আসলে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে না, তাহলে তারা তো তাদের ঘোর বিরোধী। তা ঘোর বিরোধী যদি হয়, তাদের সাথে তো রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমরা যাব, যাই আমরা আনবো। আমরা রাজনীতিতে তো মনে করেন এই ইসলামী দল সবার সাথে মিলতে চাচ্ছে না, সেটা তো তারা আগে বলেছেন, কিন্তু আপনি যে জামাতের সঙ্গে মিটিং এর কথা বললেন, যে জামাতের সাথে তারা মিটিং করেছে, তাদের মিটিং এর পরের দিনই মির্জা ফখরুল সাহেব আবার তাদের সাথে গিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। এটা তো আমাদের আগেরই কথা যে 24 সালে যারা নির্বাচনে গেছে এছাড়া সবাইকে নিয়ে আমরা নিতে চাবো। সেখানে কেউ আসলে আসবে, না আসলে না আসবে, সেখানে তো চরমোনাই আমাদের বাহিরের না। এখানে তো চরমোনাইকে অবশ্যই আমাদের আগেই কথা ছিল তাদের সাথে বসবো, তাদেরকে ডাকবো, অন্য ইসলামিক দলকে ডাকবো, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, এরকম সকলকেই আমরা বলবো, অফার দিব। সেখান থেকে তো এটা তো রাজনৈতিক ভাই প্ল্যাটফর্ম, এই আম জনতা দল, ওনাদের বলবো, বিপি নূরকে বলা হয়েছে, তাদেরকে 2টা আসনের কথা বলা হয়েছে, অলরেডি তারা মেনে নেছে, রাজি হয়েছে, হয়তো বা নাও ওনরা না বলুক, একেবারে একটা সিদ্ধান্ত। আমরা মাহমুদুর রহমান মান্নান সাহেবকে একটা সিট দেওয়া হয়েছে, আসাম আরফকে একটা সিট দেওয়া হয়েছে, এই জাতীয় দল সে এহসানুল হুদা কিশোরগঞ্জ থেকে তাকে একটা সিট দেওয়া হয়েছে, জোনায়েদ সাকিকে একটা সিট দেওয়া হয়েছে, এরকম আমাকে বিপ্লবী সাইফুল সাহেবকে একটা দেওয়া হবে। আম জনতা পার্টি আমি এখনো শুনি নাই, আমি আশা রাখি তাদেরকেও দেওয়া হবে। আম জনতা পার্টির চেয়ারম্যান যিনি আছেন তার ভাই অলরেডি বিএনপি করেন, এমপি নির্বাচনে এমপিও হবেন মনে হয়, এবং এরাও আরেক জায়গা থেকে হয়তো বা হবে। বিএনপি ঠিক কয়টা সিট কয়টা দলকে দিয়ে হাত ঘোরাতে চাচ্ছেন, মানে কয়টা সিট বিএনপি দিবেন, কয়টা সিট নিজের মধ্যে রাখবেন? আমরা স্পষ্টভাবে মনে করি অলমোস্ট প্রায় সবগুলো দলকে একটা দুইটা করে সিট দিচ্ছে, বিএনপি দিয়ে দিচ্ছেন। যদিও গণ অধিকারের বিশেষ করে নুরুল হক নূরের সঙ্গে যে হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারপরে তারা উল্টো সুরে কথা বলছেন যে বিএনপির নির্বাচনের বিষয়ে তারা হয়তো যাবে না, সিট ভাগাভাগি করবে না। 300 আসনে ইভেন ফারুক হাসান গণ অধিকারের ঘোষণা দিয়েছেন 300 আসনে এককভাবে তারা প্রার্থী দিবেন, নির্বাচন করবেন। তো বিএনপির 2টা সিট নিবে কিনা এটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, সময় বলবেন। কিন্তু বিএনপি ঠিক কয়টা সিট হাতে রাখবেন, কয়টা সিট স্পষ্টভাবে বলি, সেদিন আমাদের সোনারগাঁ হোটেলে একটা সেমিনার ছিল, আমিও দাওয়াত ছিলাম, আমি গেস্ট হিসেবে। সেখানে ভিপি নূরও গিয়েছিলেন, তার মহাসচিবও গিয়েছিলেন। তাদের সাথে হঠাৎ করে আমি একই টেবিলে পাশে বসছি, তার সাথে অনেক আলোচনা হয়েছে, গলা চিপা যে ঘটনা হয়েছে। আমি বললাম যে ভাই, তোমার তো ওই আসুনি, তুমি কেন আবার ওখানে, তুমি বরঞ্চ ওদেরকে কোলে টাইনে নেবা যে ভাই আসেন আমরা একসাথে থাকি। তা বলছে ওখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন রাজনৈতিক ভাষা একরকম হবে, হয়তো বা সিটের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে, এটা অনেক সময় অনেক ব্যাপারে জোট হবে। আমাদের জামাতের যখন আমরা দেখেন আনঅফিসিয়াল 91 সালে আমাদের কেন্দ্র থেকে একটা আমাদের চিঠি গেল যে প্রত্যেকটা জায়গায় নৌকা ঠেকাও, সেক্ষেত্রে যদি জামাতকে সাপোর্ট দিবে। আমরা 91 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার এবং যিনি বিএনপি নির্বাহী কমিটির মেম্বার, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার বসে গেলেন, বসে জামাতকে সাপোর্ট দিলেন। 91-তে ওনারা হয়ে গেলেন। 2000 আবার আমি একটু শেষ করে দিই, এটা 1996 সালে আবার ওনারা নির্বাচন করলো আলাদা, আমরা প্রায় 3 গুণ ভোট বেশি পেয়েছি। এখন দেখেন আমরা 3 গুণ ভোট বেশি, তার আগে ছিল হয়তো বা 4 গুণ।
সেখানে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে দেখলাম অন্যরা হয়তো বা বসবে না, আমাদের নৌকা ঠেকাইতে হবে। এরকম তাদের সাথে তো নির্বাচন করেছি, তারাও আবার এককভাবে দিতে চেয়েছে, ঘুরে ফিরে আবার আমাদের সাথে জোট করেছে, 2001-এ করেছে, 2008-এ করেছে, 2018-তে করেছে। অতএব এই রাজনীতিতে এরকম চাওয়া পাওয়া, মান অভিমান, তর্ক বিতর্ক, চাহিদা বিভিন্ন রকমের থাকবে, কিন্তু শেষ বেলায় আপনি মনে করবেন যে বিএনপির একটাই কথা, 2024 সালে যারা নির্বাচনে গেছে তাছাড়া যত দল আছে যে কোনো দলের সাথে আমাদের জোট হতে পারে, ঐক্য হতে পারে এবং সমঝোতায় আমরা আসতে পারি। ধন্যবাদ।